শীতের কলকাতায় সাত সকালে পথ দুর্ঘটনা। তপসিয়ায় যাত্রী বোঝাই একটি সরকারি বাস উল্টে গেল। বাসের পিছনের অংশের কাঁচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়েছে। রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বাসটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে সাত সকালে বাসটি উল্টে গেল কিভাবে? তাহলে কি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক? সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে এই যে বাসটি সেটি হাওড়ার দিক থেকে আসছিল এবং যেটা জানা যাচ্ছে যে সেটি সায়েন্স সিটির দিকে যাচ্ছিল পার্ক সার্কাস থেকে, এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই বাসটিকে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। বাসের একাধিক কিন্তু চাকা থেকে আরম্ভ করে একাধিক সিট সেগুলো সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে 10 থেকে 12 জন আহত হয়েছেন, যাদেরকে সিএনএমসি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে সেই ঘটনার তাদের যেটা বক্তব্য যে আজকে সকালবেলা যখন এই বাসটি আসছিল তখন সামনে একটি বাইক সেটি বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটি এবং সম্পূর্ণ উল্টে যায়। রাস্তায় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে কাচের টুকরো পড়ে রয়েছে এবং এই যে বাসের ভেতরে যারা চালকরা, স্থানীয়দের কাছ থেকে বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে, ভিডিও, সেখান থেকে দেখা যাচ্ছে যে কী পরিস্থিতি তখন ঠিক ঘটনার সময় তৈরি হয়েছিল। এবং তারপর সেখান থেকে একের পর এক যারা ছিলেন যাত্রীরা তাদেরকে বার করা হয়। বাসের যে কন্ডাক্টর তার পা আটকে যায়, কোনো রকমে তাকে স্থানীয়রাই বার করেন। ঘটনাস্থলে আসে তপসিয়া থানার পুলিশ এবং এই ঘটনার জেরে এই ব্যস্ত সময় ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয় পার্ক সার্কাস অঞ্চলে। এবং পার্ক সার্কাস থেকে এই সায়েন্স সিটি যাওয়ার এই যে রাস্তা, ওপরে মা ফ্লাইওভার, এবং এই রাস্তায় কিন্তু ব্যাপক এই তপসিয়া রোড, এই রাস্তায় ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হলে স্বাভাবিকভাবে আশেপাশে যে গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে তার মধ্যে একদিকে যেমন বাইপাস, একদিকে আমরা জানি যে এসএসকেএম যাওয়ার রাস্তা, এই রাস্তায় কিন্তু প্রভাব পড়েছে, বিশেষ করে যে রাস্তায় এসএসকেএম এর দিক থেকে বাইপাসে যাওয়ার। অর্থাৎ আমি তোমার কাছে একটা জিনিস দেখতে চাইবো। এই মুহূর্তে ঠিক যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে যে বাসের টায়ার পড়ে রয়েছে, যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সিট পর্যন্ত পড়ে রয়েছে। ব্যারিকেডের অংশটা কি ভেঙে গিয়েছে? মানে কোথাও ব্যারিকেডে ধাক্কা খেয়ে কি বাসটা মানে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে আটকে পড়ে? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ব্যারিকেড এখানে পুলিশের তরফ থেকে পরবর্তীকালে করা হয়েছে। এবং এই ব্যারিকেড দেওয়ার পিছনে কারণ ব্যস্ত রাস্তা এবং বাসটি পুরো আড়াআড়িভাবে এই রাস্তার উপরে পড়েছিল। বাসের কাচের টুকরো, জানলার কাচের টুকরো, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। এবং এই ব্যারিকেড পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল যাতে পাশ দিয়ে একটি লেন করা যায় এবং এই যে গাড়ির প্রেশার সেটাকে রিলিজ করা যায়। যদিও ইতিমধ্যে এই গাড়িটিকে সরানো হয়েছে এবং গাড়ির সরানোর সঙ্গে সঙ্গে এখানে যত্রতত্রভাবে বাসের সামনের অংশ, কাঁচ, টায়ার, যেখানে সাধারণ যাত্রীরা বসেন সেই যাত্রীর সিট এবং বিভিন্ন রকম কাঠামো সেগুলো পড়ে রয়েছে। এমনকি যে জায়গা ভেঙে ঢুকে গেছে সেটা হচ্ছে একটি গার্ডরেল বা বলা যায় যে ডিভাইডারের অংশ, অর্থাৎ দুটি রাস্তার মাঝখানে যে ডিভাইডারের অংশ, সেই ডিভাইডারের অংশ কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এবং বাসটি যখন আসছিল সামনে একটি বাইক ছিল, সেই বাইকটিকে দ্রুতগতিতে বাইকটি চালানো হচ্ছিল বলেই প্রত্যক্ষদর্শীরা বলছেন। এবং বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে এই যে ঠিক মা ফ্লাইওভারের তলায় একদিকে যেমন পার্ক সার্কাসে যাওয়ার রাস্তা এবং অন্যদিকে সায়েন্স সিটিতে যাওয়ার রাস্তা, এবং এই তপসিয়া রোডের এই জায়গাতে বাসটি ঠিক পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। ঠিক তখনই শুভঙ্করকে বলছি দেখানোর জন্য, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে দেখলেই বোঝা যাচ্ছে যে বাসের এই যে অংশগুলো এখানে পড়ে রয়েছে। প্রচুর যারা যাত্রীরা যারা এখানে ছিলেন তাদের জুতো পড়ে রয়েছে এবং এই যে রাস্তার মাঝখানে এই যে ডিভাইডার থাকে সেই ডিভাইডারের অংশ সম্পূর্ণ ভেঙেছে। অর্থাৎ বাসটি এখান ডিভাইডারে এসে ধাক্কা মারে এবং তারপরে সম্পূর্ণ উল্টে যায় এবং এরপরেই ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা, এখানে যেহেতু ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, সকাল থেকে কর্মব্যস্ততা থাকে, প্রচুর মানুষ এখানে ছিলেন, তারাই প্রথমে হাত লাগান যাতে বাসের ভেতর থেকে যারা যাত্রীরা রয়েছেন ভাঙা কাঁচ, যে জানলার যে কাঁচ সেই কাঁচ ভাঙা অবস্থায় ছিল, সেখান দিয়ে ঢুকেও অনেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। এবং ইতিমধ্যে প্রায় 12 থেকে 15 জনটা, যেটা স্থানীয় বাসিন্দারা, তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর 10 থেকে 12 আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি এই যে বাসের একাধিক বিষয় রয়েছে, বাসের নাম্বার আরম্ভ করে অনেক কিছুই এখানে রয়েছে দেখা যাচ্ছে, সিট থেকে আরম্ভ করে নাম্বার প্লেট এবং গাড়ির চাকা পর্যন্ত এখানে রয়েছে, যেটা অতিরিক্ত চাকা যেটা জানা যাচ্ছে।
এবং বাসের যে সামনের অংশ অর্থাৎ যেখানে বাস চালক যেখানে বসেন সেই জায়গারও কাজ সম্পূর্ণ ভেঙে গিয়ে পুরোপুরি সম্পূর্ণ উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। একেবারে আবির, ধন্যবাদ। আইপ্যাক তল্লাশি কাণ্ডে ডাকাতির পাশাপাশি ইডির দায়ের করা জোড়া মামলায় উঠে এসেছে অস্ত্রের প্রসঙ্গ। পিটিশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তল্লাশির সময় যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল, রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। আইপ্যাক তল্লাশি কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। আর এখানে ডাকাতির অভিযোগের পাশাপাশি ইডির পিটিশনে রয়েছে অস্ত্রের প্রসঙ্গ। উঠে এসেছে তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ। পিটিশনের ডি নম্বর পাতার 2 নম্বর পয়েন্টে তার বর্ণনা দিয়েছেন ইডির আইনজীবী। রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্য ভান্ডার লুট করতে তো বাহিনীর নামে, কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্পগুজব করতে গেছে ওই 56 ইঞ্চির লোকজন। সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে দুরকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইডি বলেছেন ইডি তাদের সত্যতা প্রমাণিত করবেন সুপ্রিম কোর্টের সামনে কিংবা অন্য কোনো আদালতে, আর এরা যারা করেছে তারাও করবে। মাঝখান থেকে কান কাটা গেল বাঙালির। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, 8ই জানুয়ারি যখন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় 100 জন পুলিশের একটি দল বেআইনিভাবে প্রতীক জৈনের বাসভবনে ঢুকে পড়ে। সেখানেই তল্লাশি চলছিল। ইডি আধিকারিকরা যেসব নথি নিজেদের দখলে নিয়েছিলেন সেই সব নথি অবৈধভাবে চুরি করে ও জোর করে নিয়ে যাওয়া হয়। এরপরেই বলা হয়েছে, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। 5 বা তার বেশি লোক ছিলেন, এটা ডাকাতির ঘটনা হবে। যেহেতু প্রমাণ লোপাটের কাজ করেছেন 238 নম্বর ধারায় এখানে মামলা হবে, এবং এখানে মামলা যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে, তেমনি ডিজির বিরুদ্ধে হবে, তেমনি সিপির বিরুদ্ধে হবে, তাদের সঙ্গে যে পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই জোড়া মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবারই আর্জি জানাতে পারে ইডি। দীপক ঘোষ, প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.